ফোন না করে দুপুর 12টা নাগাদ জয়চাঁদবাবু নিজেই এসে হাজির। মগনলালের সঙ্গে তার কি ঘটল না ঘটল বর্ণনা দিয়ে ভদ্রলোক বললেন, আপনি মুক্তোর ব্যাপারটা কি করবেন? ফেলুদা বলল, যদ্দূর বুঝতে পারছি মগনলাল আন্দাজ করছে যে মুক্তোটা আমার কাছে রয়েছে। লোকটা অত্যন্ত তুখোড়। সোজাসুজি যদি আমার কাছে এসে পড়ে তাহলেও আশ্চর্য হব না। যে জিনিসটা এতকাল আপনাদের ফ্যামিলিতে ছিল সেটা এখন হাতছাড়া হয়ে যাওয়াতে আপনার মন খারাপ লাগবে, সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু তাও আমি বলবো যে মুক্তটা আমার কাছেই থাক। আপনার কাছে থাকলে ও যেন তেন প্রকারণে ওটা আদায় করে নেবে, সেটা ভালো হবে না। জয়চাঁদ রাজি হয়ে গেলেন, বললেন, আমি বিক্রি না করলে তো ও মুক্তোটা এমনিতেই পাবে না। আপদ বিদে হোক, তারপর ওটা আমার কাছে ফিরে যেতে পারে। ঠিক কথা, বলল ফেলুদা। আপনি আজই ফিরছেন? আগে হ্যাঁ, সন্ধ্যের গাড়ি। কোনো খবর থাকলে জানাতে ভুলবেন না। পরদিন সকালে 7:30টার সময় ফোন এলো সোনাহাটি থেকে। ফোন করেছেন সোমেশ্বর সাহা। ফেলুদা কথা বলা শেষ করে ফোনটা রেখে গম্ভীর মুখ করে বলল, কাল রাত্রিরে ট্রেনে জয়চাঁদ বড়ালের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে কে বা কারা যেন তার বাক্স সার্চ করে। জিনিসপত্র সব ছত্রাকার হয়ে পড়েছিল। অবশ্যই সোনাহাটি আসবার আগেই ভদ্রলোক জ্ঞান ফিরে পান। আমি বললাম, এও তো মগনলালেরই ব্যাপার। নিশ্চয়ই। বলল ফেলুদা। লোকটা কোনো রকম সুযোগ ছাড়ে না। ভাগ্যিস মুক্তটা আমার কাছে রেখে দিয়েছিলাম। তার নতুন কেসের গন্ধ পেয়ে জটায়ু মাঝে মাঝে বিকেলেও এসে হাজির হন। আজও তাই হলো। বললেন, মনটা পড়ে রয়েছে এখানেই, তাই বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না। ফেলুদা লেটেস্ট খবরগুলো লালমোহনবাবুকে দিয়ে দিলেন। তাহলে তো মনে হচ্ছে ওর পায়ের ধুলো এবার এখানে পড়বে। ও তো নির্ঘাত বুঝে গেছে যে মুক্তটা আপনার কাছে রয়েছে। লালমোহনবাবু কথাটা বলার 5 মিনিটের মধ্যে বাইরে একটা গাড়ি এসে যাওয়ার শব্দ পেলাম। তারপর দরজার বেল বেজে উঠল। খুলে দেখি আসল লোক এসে হাজির। মে আই কাম ইন, মিস্টার মিত্তির? বললেন মগনলাল। নিশ্চয়ই নিশ্চয়ই। ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। সেই কালো শেরওয়ানি আর ধুতি, পায়ে মোজা আর পামশু। অনেক দিনের ইচ্ছে ছিল কি আপনার বাড়িতে একবার আসি। আমাদের এতদিনের দোস্তি। আঙ্কেল, কেমন আছেন? লালমোহনবাবুকে মগনলাল যা নাস্তানাবোধ করেছে, ভদ্রলোক আর কোনোদিন মগনলালের সামনে স্বাভাবিক হতে পারবেন বলে মনে হয় না। শুকনো গলায় জটাই উত্তর দিলেন, ভালো আছি। চা খাবেন? ফেলুদা জিজ্ঞেস করল। না স্যার, নো টি। আমি আপনার বেশি সময় নেব না। আমি কেন এসেছি তা বোধহয় আপনি বুঝতে পারছেন। তা বোধহয় পারছি। তাহলে আর টাইম ওয়েস্ট করার দরকার নেই। ওয়্যার ইজ দ্যাট পার্ল? মিস্টার বড়ালের কাছে যে নেই তা তো আপনি জানেন। আপনার লোক তো ট্রেনে তাকে ঘায়েল করে তার বাক্স সার্চ করে মতি খুঁজে পায়নি। আমার লোক? তাছাড়া আর কার লোক হবে বলুন? আপনি এভাবে বলবেন না মিস্টার মিত্তি। আপনার কোনো প্রমাণ নেই যে আমার লোক কাজটা করেছে। আপনার ক্ষেত্রে প্রমাণের দরকার হয় না মগনলালজি। আপনার কাজ মার্কা মারা কাজ। সে কাজ আমি দেখলেই বুঝতে পারি। আমি আবার জিজ্ঞাসা করছি, সে পাল কোথায় আছে? আমার কাছে। ওটা আমার দরকার। যা দরকার তা কি সব সময় পাওয়া যায়? মগনলাল মেঘরাজ ক্যান অলওয়েজ গেট ইট। কথা বলে সময় নষ্ট করে লাভ নেই মিস্টার মিত্তির। আমার ওই পিঙ্ক পাল চাই। না হলে আপনি তো জানেন, আমি যেমন করে হোক ওটা আদায় করে নেব। তাহলে সেটাই করুন।
কারণ মুক্ত আমি আপনাকে দিচ্ছি না। দেবেন না? ভদ্রলোকের এক কথা। তাহলে আমি আসি। মগনলাল উঠে পড়লেন। গুড বাই আঙ্কেল। গুড বাই, ক্ষীণস্বরে বললেন জটায়ু। দরজার সামনে গিয়ে মগনলাল নেমে ফেলুদার দিকে ঘুরলেন। তারপর বললেন, আমি আপনাকে 3 দিন সময় দিচ্ছি। আজ সোমবার, সোম মঙ্গল বুধ, বুঝেছেন? বুঝেছি। মগনলাল বেরিয়ে গেলেন। লালমোহনবাবু মাথা নেড়ে বললেন, ব্যাপারটা আমার ভালো লাগছে না মোটে। দিয়ে দিন মশাই, দিয়ে দিন। আর আপনি কাছেই বা আর কতদিন রাখতে পারবেন? বড়ালকে তো তার জিনিস ফেরত দিতে হবে। তার উত্তরাধিকার সূত্রে পাওয়া এত স্বাদের জিনিস। যতদিন মুক্ত বেহাত হওয়ার আশঙ্কা আছে, ততদিন এটা বড়ালকে ফেরত দেওয়া যাবে না। সব সংশয় কাটিয়ে উঠলে পর যেখানের মুক্ত সেখানে যাবে। কিন্তু বড়াল যে এক মহারাজের কথা বলছিল, তার সম্বন্ধেও তো একটু খোঁজ নেওয়া দরকার। সে খোঁজ নিতে পারেন সিধু জ্যাঠা। বহুদিন জ্যাঠার সঙ্গে দেখা হয়নি। চলুন একবার ঘুরে আসি। জায়গাটার নাম মনে আছে? ধরমপুর। আর মহারাজের নাম? সুরজ সিং। আমরা লালমোহন বাবুর গাড়িতে 5 মিনিটের মধ্যে সিধু জ্যাঠার বাড়িতে পৌঁছে গেলাম। জ্যাঠা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা পুরনো পুঁথি পরীক্ষা করছিলেন। আমাদের দেখে গম্ভীর হয়ে গেলেন। তোমরা কে? তোমাদের তো আমি চিনি না। ফেলুদা হেসে বলল, অপরাধ নেবেন না জ্যাঠা। পসারটা একটু বেড়েছে বলে আর লোকজনের বাড়িতে বিশেষ যাওয়া হয় না। আমি যে কাজে উন্নতি করছি তাতে আপনি নিশ্চয়ই খুশি। এবার সিধু জ্যাঠার মুখে হাসি ফুটল। ফেলু মিত্তির, তোমাকে কি আমি আজ থেকে চিনি? 8 বছর বয়সে এয়ার গান দিয়ে শালিক মেরে এনে আমায় দেখিয়েছিলে। আমি বলেছিলাম নিরীহ জীবকে আর কখনো মারবে না। কথা দাও। তুমি সেদিন থেকে পাখি মারা বন্ধ করেছিলে। গোয়েন্দাগিরিতে পসার হচ্ছে বলে আমার কাছে বড়াই করো না। গোয়েন্দা আমিও হতে পারতাম। তার সব গুণই আমার ছিল, এখনো আছে। তবে কোনো রকম কাজে বাধা পড়া আমার ধাতে সয় না। আমার সময় যদি আমি নিজে ইচ্ছে মতো ব্যয় না করতে পারি, তাহলে লাভটা কি? শার্লক হোমসের এক দাদা ছিল, জানতে? মাইক্রফট হোমস। জাত কুঁড়ে, কিন্তু বুদ্ধিতে সত্যি শার্লকের দাদা। সেই দাদার কাছে শার্লক মাঝে মাঝে যেত পরামর্শ নিতে। আমি হচ্ছি সেই মাইক্রফট। যাকগে, এখন বলো কি জন্যে আগমন? একজন লোক সম্বন্ধে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা জানতে এসেছিলাম। কে সেই ব্যক্তি? আপনি ধরমপুরের নাম শুনেছেন? শুনবো না কেন? উত্তরপ্রদেশের একটা করদ রাজ্য ছিল, আলিগড় থেকে 77 মাইল দক্ষিণে। ট্রেন নেই, গাড়িতে যেতে হয়। তাহলে সুরজ সিং সম্বন্ধেও নিশ্চয়ই জানেন। ওরে বাবা, সে কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, সে যে একটি আস্ত বাঘ, মাল্টিমিলিয়নার। হোটেলের ব্যবসায় টাকা, হিরে জহরত, অত ভালো কালেকশন ভারতবর্ষে আর কারো নেই। লোক কেমন জানেন? তা কি করে জানবো? সে কি আমার এই কুটিরে পদার্পণ করেছে, না আমি তার বাড়িতে গেছি? এসব লোককে ভালো খারাপ বলে বর্ণনা করা যায় না। তুমি হয়তো গিয়ে দেখলে তার মধ্যে অতিথি বৎসল লোক আর হয় না, তোমাকে রাজার হালে রেখে দিল। আবার পরদিন হয়তো সেই লোকই তার কালেকশনের জন্য পাথর আদায় করতে একজনকে খুনই করে ফেললো। অবশ্য নিজে হাতে নয়। এরা সবসময় আইন বাঁচিয়ে চলে, যদিও তার জন্য ট্যাক্স খরচ হয় অনেক।
এই খবরই যথেষ্ট বলে আমরা সিধু জ্যাঠাকে আর বিরক্ত করলাম না। যদিও সুরজ সিং এর সঙ্গে আমাদের কারবার হচ্ছে কিভাবে সেটা এখনো বুঝতে পারলাম না। ফেলুদাকে বলতেও বলল, তাও এই খবরগুলো জেনে রাখা ভালো। সে লোক যখন বড়ালকে চিঠি লিখেছে তখনই বোঝা যাচ্ছে তার মুক্তোটার বিশেষ দরকার। সেটা পাওয়ার জন্য সে কতদূর যেতে পারে সেইটি দেখার প্রবল ইচ্ছা হচ্ছে। মগনলাল বিশুদ্ধবার পর্যন্ত টাইম দিয়েছিল। ফেলুদা তার মধ্যে ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ করলো না। আর বিস্ফোরণটা হলো শুক্রবার সকালে। আমিও ফেলুদার দেখা দেখি রোজ সকালে যোগ ব্যায়াম করি। 6:30টায় সে ব্যাপার শেষ হয়েছে। ফেলুদার কোনো সাড়া শব্দ পাচ্ছি না দেখে আমি তার ঘরের দিকে গেলাম। দরজাটা ভেজানো ছিল। ঠেলে খুলতেই একটা দৃশ্য দেখে থ মেরে গেলাম। ফেলুদা এখনো ঘুমোচ্ছে। এ যে অভাবনীয় ব্যাপার। এই সময়ের মধ্যে ফেলুদার স্নান, ব্যায়াম, দাড়ি কামানো সব শেষ হয়ে যায়। সে বসবার ঘরে খবরের কাগজ পড়ে। আজ কি হলো? আমি ফেলুদার দিকে এগিয়ে গেলাম। বার দুয়েক ঠেলা দিয়ে আর নাম ধরে ডেকে বুঝতে পারলাম ওর হুঁশ নেই। আমার দৃষ্টি গোদরেজের আলমারির দিকে চলে গেল। দরজা হাট হয়ে আছে। সামনে মেঝেতে জিনিসপত্র ছড়ান। ফেলুদার পালস দেখলাম, দিব্যি চলছে। দৌড়ে বসবার ঘরে গিয়ে আমাদের ডাক্তার ভৌমিককে টেলিফোন করে ব্যাপারটা বললাম। ভদ্রলোক 10 মিনিটের মধ্যে চলে এলেন। ফেলুদাকে যখন পরীক্ষা করছেন তখনই ও নড়াচড়া আরম্ভ করেছে। ভৌমিক বললেন, ক্লোরোফর্ম জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে অজ্ঞান করার জন্য, কিন্তু লোক ঘরে ঢুকলো কি করে? সেটা আমি 2 মিনিটের মধ্যে বার করে দিলাম। বাথরুমের উত্তর দিকের জমাদার ঢোকার দরজাটা খোলা। মিনিট 15-এর মধ্যেই ফেলুদার জ্ঞান হলো। ডাক্তার ভৌমিক ভরসা দিয়ে বললেন, কোনো চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তবে এরা কি ক্ষতি করেছে সেটা একবার দেখে নিন। আলমারি তো দেখছি খোলা। তোপসে, দেরাজটা একবার খুলে দেখ তো। দেখলাম, কিন্তু সেই লাল ভেলভেটের কৌটো কোথাও পেলাম না। অর্থাৎ পিঙ্ক পার্ল উধাও। ফেলুদা মাথা নেড়ে আক্ষেপের সুরে বলল, বাথরুমের দরজা বন্ধ করতে আমার কোনো দিনও ভুল হয় না, কালও হয়নি। আসলে ছিটকিনিটা কাজ করছিল না। কেন যে সারাইনি, ইস, কেন যে সারাইনি। ডাক্তার ভৌমিক চলে গেলে আমি ফেলুদার অবস্থা দেখেই লালমোহনবাবুকে ফোন করে দিয়েছিলাম। উনি এবার এসে পড়লেন। পিঙ্ক পার্ল নেই? প্রথম প্রশ্ন করলেন ভদ্রলোক। আমি বললাম, না। ভদ্রলোক ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, আমাকে হেলা ফেলা করার রেজাল্টটা দেখলেন তো? আমি প্রথমেই বলেছিলাম কাজটা ভালো হচ্ছে না। আপনার যে এই দশা করতে পারে সে লোক কি সাংঘাতিক ভেবে দেখুন। এখন কি করা? ফেলুদা উঠে বসে চা খাচ্ছিল। বলল, সে এখন 100% ফিট। বড়ালকে দুঃসংবাদটা এখনো দেব না। আগে দেখি মুক্তোটা উদ্ধার করতে পারি কিনা। টেলিফোনটা বেজে উঠল। আমি তুলে কথা বলে সেটা ফেলুদার হাতে চালান করে দিলাম। তোমার ফোন। ফেলুদা মিনিট 3 কথা বলে ফোনটা রেখে বলল, সোনাহাটি থেকে সোমেশ্বর, বড়ালের খবর আছে। সুরজ সিং আবার চিঠি লিখেছে, মুক্তো তার চাই। সে 7 দিনের জন্য দিল্লি যাচ্ছে। সেখান থেকে ফিরে সোনাহাটি গিয়ে বড়ালের সঙ্গে দেখা করবে। সে 1 লাখ টাকা অফার করেছে। এত টাকা পাবে বড়াল ভাবেনি। সে এখন মুক্তোটা বেচে দেওয়ার কথা ভাবছে। ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়াতে মুক্তোটা এখন ওর একটা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বলছে আপদ বিদে করাই ভালো। আমি আর বললাম না যে মুক্তোটা মগনলালের হাতে চলে গেছে। কিন্তু সেটা তো উদ্ধার করতে হবে।
বললেন লালমোহনবাবু। তা তো হবেই, সেটাই এখন আমাদের কাজ। তোপসে, টেলিফোন ডিরেক্টরিটা থেকে মগনলালের ঠিকানাটা বার করতো। 67 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউ। বই খুলে নম্বর দেখে বললাম। চা খেয়েই বেরিয়ে পড়ব, বলল ফেলুদা। এখন সম্পূর্ণ স্বাভাবিক বোধ করছেন তো? জিজ্ঞেস করলেন জটায়ু। ইয়েস স্যার। পুলিশে খবর দেবেন না? কি লাভ? তারা তো অনুসন্ধান করে নতুন কিছু বলতে পারবে না। সবই তো আমার জানা। চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মগনলালের বাড়ি যখন পৌঁছলাম তখন বেজেছে 9টা 10। আমরা ভিতরে ঢুকছি আর লালমোহনবাবু বিড়বিড় করছেন, আজ আবার কি খেল দেখাবে কে জানে। কিন্তু 3তলায় মগনলালের গদিতে পৌঁছে তাকে পাওয়া গেল না। তারই একজন কর্মচারী বলল, মগনলাল সকালে দিল্লি চলে গেছেন। প্লেনে গেছেন? ফেলুদা জিজ্ঞেস করল। না, ট্রেনে। আমরা আবার নিচে নেমে এলাম। লালমোহনবাবু বললেন, আশ্চর্য ব্যাপার, ইনিও দিল্লি গেছেন, আর ওদিকে সুরজ সিংহ দিল্লি গেছেন। ব্যাপারটা ভেরিফাই করতে হবে, বলল ফেলুদা। চতুর্দিকে ফেলুদার চেনা, রেলওয়ে আপিসেও বাদ নেই। অপরেশবাবু বলে বুকিংয়ের এক ভদ্রলোকের কাছে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করল, আজ সকালে দিল্লির কি কি ট্রেন আছে? 9:15 আছে 81। পরদিন সকালে 10:40 দিল্লি পৌঁছায়। এছাড়া আর কিছু নেই? না। এবার রিজার্ভেশনের চার্টটা দেখে বলুন তো, মিস্টার মেঘরাজ বলে এক ভদ্রলোক এই ট্রেনে দিল্লি গেছেন কিনা? ভদ্রলোক চার্টের নামের ওপর চোখ বুলিয়ে এক জায়গায় থেমে বললেন, মিস্টার এম মেঘরাজ, ফার্স্ট ক্লাস এসি। কিন্তু ইনি তো দিল্লি যাননি। তাহলে? বেনারস, বেনারস গেছেন। আজ রাত 10:30টায় পৌঁছবেন। বেনারস? কথাটা শুনে আমারও আশ্চর্য লাগছিল। তবে এটা তো জানি যে মগনলালের বেনারসেও একটা বাড়ি রয়েছে। সেখানেই তো আমাদের সঙ্গে প্রথম আলাপ। কাল সকালের দিকে বেনারস পৌঁছায় এমন কি কি ট্রেন আছে? ফেলুদা জিজ্ঞেস করল। আপনি দুটো সুবিধের ট্রেন পাবেন। একটা অমৃতসর মেল, আর একটা ডুন এক্সপ্রেস। প্রথমটা ছাড়ে সন্ধ্যা 7:20 আর বেনারস পৌঁছায় পরদিন সকাল 10:05। আর অন্যটা ছাড়ে রাত 8:05 আর পৌঁছায় সকাল 11:15। ফেলুদা না হলে অবশ্যই আমাদের রিজার্ভেশন পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। সঙ্গে টাকা ছিল না, তাই বাড়ি ফিরতে হলো। আবার রেল অফিসে ফিরে গিয়ে 12টার মধ্যে রিজার্ভেশন হয়ে গেল। লালমোহনবাবু চলে গেলেন তার বাড়িতে বাক্স গুছাতে। ফেলুদা বলে দিল, কদিনের জন্য যাচ্ছি কিছু ঠিক নেই মশাই। আপনি 1 সপ্তাহের মতো জামা কাপড় নিয়ে নিন। ওদিকে কিন্তু খুব ঠান্ডা, সেটা ভুলবেন না। ট্রেনে বলবার মতো একটা ঘটনাই হলো। পরদিন সকালে 7:30টায় বক্সারে খবরের কাগজ কিনে তাতে একটা জরুরি খবর পড়লাম। আমেরিকা থেকে একটা ব্যবসায়ীর দল এসেছে। তারা যেসব ভারতীয়দের সঙ্গে আলাপ আলোচনা করছে তার মধ্যে সুরজ সিং একজন। ভদ্রলোকের দিল্লি যাওয়ার কারণটা বোঝা গেল। মিনিট 15 লেট করে আমাদের ট্রেন বেনারস পৌঁছে গেল। বেনারসে দ্বিতীয়বার এসেও সেই প্রথমবারের মতোই চমক লাগলো। এবারেও দশাশ্বমেধ রোডে ক্যালকাটা লজেই উঠলাম। ম্যানেজারও একই রয়েছেন, নিরঞ্জনবাবু। ঘর আছে কিনা জিজ্ঞেস করতে বললেন, আপনাদের জন্য ঘর সব সময়ই আছে। কদিন থাকবেন? সেটা আগে থেকে বলতে পারছি না, বলল ফেলুদা। আমরা আগের বারের মতোই একটা 4 বেডে ঘর পেয়ে গেলাম। ব্রেকফাস্ট বক্সারেই সারা হয়ে গিয়েছিল, তাই খাবার তাড়া নেই। ফেলুদা বলল, আগে কর্তব্যটা সেরে নি, তারপর খাবার কথা ভাবা যাবে। আপনি কি একেবারে বাঘের খাঁচায় গিয়ে ঢোকার কথা ভাবছেন?
লালমোহনবাবু চাপা গলায় জিজ্ঞেস করলেন, আপনি যদি হোটেলে থাকতে চান তো থাকতে পারেন। না না, সে কি হয়, থ্রি মাস্কেটিয়ার্স ভুলে গেলে চলবে কেন? মগনলালের বাড়ি বিশ্বনাথের গলির মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। আমরা 12টা নাগাদ রওনা দিয়ে দিলাম। আবার সেই দৃশ্য, সেই শব্দ, সেই গন্ধ। মনে হলো এই বছরে একটুও বদল হয়নি, আর কোনোদিনও হবে না। কয়েকজন দোকানদারের মুখও যেন চিনতে পারলাম। ক্রমে মন্দির ছাড়িয়ে আমরা গলির একটা মোটামুটি নিরিবিলি অংশে পৌঁছে গেলাম। সব মনে পড়ছে। এরপরে ডাইনে ঘুরতে হবে, তারপর বাঁয়ে মোড় নিয়েই আমরা পৌঁছে যাব মগনলালের বাড়ির রাস্তা। আপনি কি বলবেন সেটা ঠিক করে নিয়েছেন? লালমোহনবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, আমি যে সবসময় আগে থেকে ভেবে কাজ করি তা নয়, এক একটা বিশেষ মুহূর্তে এক একটা বিশেষ আইডিয়া এসে যায়, তখন সেইটে প্রয়োগ করি। এর বেলাও তাই করবেন? সেই রকমই তো ইচ্ছে আছে। মগনলালের বাড়ির সদর দরজার দুপাশে এখনো তলোয়ারধারী 2 প্রহরীর ছবি। এই বছরে রংটা একটু ফিকে হয়ে গেছে। আমরা দরজা দিয়ে ঢুকে একতলার উঠোনে পৌঁছলাম। কেউ কোথাও নেই। দুবার কই হ্যাঁ বলেও ফেলুদা জবাব পেল না। চলুন ওপরে, বলল ফেলুদা। লোকটার সঙ্গে যখন দেখা করতেই হচ্ছে তখন নিচে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আবার সেই 46 ধাপ সিঁড়ি, আবার সেই 3 তলা। দরজা দিয়ে বারান্দায় ঢুকতে একজন লোক সামনে পড়ল। সে খৈনি ডলছিল। আমাদের দেখে একটু অবাক হয়ে হিন্দিতে প্রশ্ন করল, আপনারা কাকে চাইছেন? মগনলালজি আছেন? ফেলুদা জিজ্ঞেস করল। আছেন, তবে উনি এখন খেতে বসেছেন। আপনারা ওর ঘরে অপেক্ষা করুন। চলুন, আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা আবার অনেকদিন পরে মগনলালের ঘরে এসে ঢুকলাম। এই ঘরেই লালমোহনবাবুকে নাকাল করেছিলেন ভদ্রলোক। সে ঘটনা কোনো দিনও ভুলব না। লালমোহনবাবুকে নিয়ে রগড় করার একটা বাতিক লোকটার মজ্জাগত। কাঠমান্ডুতেও লালমোহনবাবুর চায়ে এলএসডি মিশিয়ে দিয়েছিলেন। তাতে অবশ্যই লালমোহনবাবুর খুব ক্ষতি হয়নি, কিন্তু হবার সম্ভাবনা ছিল পুরো মাত্রায়। আমরা 3জন সোফায় বসার পরেই জটায়ু চাপা স্বরে বললেন, কি বলবেন, ঠিক করেছেন ফেলুন মশাই? এই বেলা ঠিক করে ফেলুন। আমার মাথায় তো কিছুই আসছে না। আপনার মাথা দিয়ে তো আর এ মামলা চালাচ্ছি না আমি। আপনি চুপচাপ দেখে যান। ইয়েটা সঙ্গে আছে? ইয়ে মানে ফেলুদার রিভলভার, সেটা বুঝতে অসুবিধা হলো না। আছে। নার্ভটাকে ঠান্ডা করুন। এসব সিচুয়েশনে সঙ্গে একজন নার্ভাস লোক থাকলে বড় অসুবিধা হয়। কোত্থেকে যেন একটা ঢোলকের শব্দ আসছে। ঘরের দেওয়াল ঘড়ি টিক টিক করছে। নাকে রান্নার গন্ধ এসে ঢুকছে। আমরা চুপচাপ বসেই আছি তো বসেই আছি। একটা লোকের খেতে এত সময় লাগে? বিড়বিড় করে বললেন লালমোহনবাবু। কথাটা বলার মিনিট খানেকের মধ্যে একজন লোক এসে ঘরে ঢুকল। সে যে মুগুর ভাজা পালোয়ান তাতে কোনো সন্দেহ নেই। সে ফেলুদার সামনে গিয়ে বলল, খাড়া হো যাইয়ে। কিও? ফেলুদার প্রশ্ন। সার্চ হোগা। কে হুকুম দিয়েছে তোমায়? মালিক। মগনলালজি? হ্যাঁ। ফেলুদা তবু বসে আছে দেখে লোকটা তার 2 হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে অনায়াসে তাকে দাঁড় করালো। ফেলুদা আর কোনো আপত্তি করল না, কারণ এ লোকটার সঙ্গে গায়ের জোরে পেরে ওঠা 5টা ফেলুদারও সাধ্যি নেই। লোকটা চাপড় মেরে প্রথমেই ফেলুদা রিভলভারটা বার করল, তারপর মানি ব্যাগ আর রুমাল। এবার ফেলুদাকে ছেড়ে লোকটা লালমোহনবাবুকে ধরল। লালমোহনবাবু অবশ্যই ফেলুদার সার্চ শেষ হবার সঙ্গে সঙ্গে নিজেই উঠে দাঁড়িয়েছেন, হাত মাথার ওপরে তুলে।
আমাদের তিনজনের সার্চ শেষ হওয়ার পর লোকটা রিভলভার ছাড়া আর সবকিছু ফেরত দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপরেই বাইরে থেকে একটা গলা খাঁকরানির আওয়াজ পেলাম। এ আমাদের খুব চেনা গলা। এভাবে আমার পিছে লাগলেন কেন, মিস্টার মিত্তির? গদিতে বসে মগনলাল প্রশ্ন করলেন। আপনার এখনো শিক্ষা হয়নি? কি লাভ আছে আমার পিছে পিছে ঘুরে? আপনি তো সে মতি আর ফেরত পাবেন না। আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না মগনলালজি? সে তো আপনিও করেন। বুদ্ধি না থাকলে আর এতদিন বেউসা চালাচ্ছি। বুদ্ধি না থাকলে আপনার ঘর থেকে মতি বার করে আনতে পারি। কি মতি? পিং পার্ল। মগনলাল চেঁচিয়ে উঠলেন। কি মতি সেও আপনাকে বলে দিতে হবে। কে বলল পিঙ্ক পার্ল? ধীর কণ্ঠে বলল ফেলুদা। ইটস আ হোয়াইট পার্ল, তাও খাঁটি মুক্ত নয়, কালচার্ড পার্ল, যার দাম অনেক কম। আপনাকে ভাওতা দেওয়ার জন্য ওতে পিঙ্ক রং করা হয়েছে। আসল মুক্ত চলে গেছে যার জিনিস তার কাছে। অত বেশি বুদ্ধিমান ভাববেন না নিজেকে মগনলালজি। আমি অবাক হয়ে ফেলুদার কথা শুনছি। ও কি করে এত সব বানিয়ে বানিয়ে বলছে? কোত্থেকে ওর এত সাহস হচ্ছে? লালমোহনবাবু দেখলাম মাথা হেঁট করে রয়েছেন। আপনি সচ বলছেন? আপনি কিভাবে যাচাই করতে চান করে দেখুন। মগনলাল তার সামনে রাখা একটা রুপোলি কলিং বেলে চাপড় মারল। পর মুহূর্তেই সেই পালোয়ান লোকটা আবার এসে ঢুকল। সুন্দরলালের দোকান থেকে ওকে ডেকে আনো। বলো মগনলালজি ডাকছেন, তুরন্ত। ভৃত্য চলে গেল। কিছুক্ষণ সকলেই চুপ। মগনলাল একটা পানের ডিবে থেকে পান নিয়ে মুখে পড়লেন। তারপর ডিবে বন্ধ করার সময় একটা অদ্ভুত প্রশ্ন করলেন। রবীন্দ্রনাথ টেগরের গান আপনি জানেন? এবার মগনলালের চাউনি থেকে বুঝলাম প্রশ্নটা করা হয়েছে জটায়ুকে। কি আঙ্কল, জবাব দিচ্ছেন না কেন? আপনি বাঙালি, আর আপনি বাঙালি টেগোর সং জানেন না? লালমোহনবাবু মাথা নেড়ে না বোঝালেন। সচ বলছেন? এবারে মাথা নড়ল ওপর নিচে, অর্থাৎ হ্যাঁ। ভদ্রলোক এখনো মাথা তুলতে পারছেন না। এবার ফেলুদা বলল, উনি গান করেন না মগনলালজি। করেন না তো কি হলো, এখন করবেন। 10 মিনিট লাগবে সুন্দরলালের এখানে আসতে। সেই টাইমে টেগর সং হবে। আঙ্কল উইল সিং। আসুন আঙ্কল, গদি পর বসুন। সোফায় বসে কি গান হয়? গেট আপ গেট আপ। না গাইবেন তো বড় মুশকিল হবে। আপনি বারবার ওকে নিয়ে এমন তামাশা করেন কেন বলুন তো? বেশ রেগে গিয়েই বলল ফেলুদা। উনি আপনার কি ক্ষতি করেছেন? নাথিং। দ্যাট ইজ ওয়াই আই লাইক হিম। উঠুন আঙ্কল, উঠুন উঠুন। নিরুপায় হয়ে লালমোহনবাবু সোফা ছেড়ে উঠে গদিতে বসলেন। ভেরি গুড। নাও সিং। আর কোনোই রাস্তা নেই, তাই ভদ্রলোক সত্যিই গান ধরলেন। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। মগনলাল তাকিয়ায় শরীরটা এলিয়ে দিয়ে পাশে রাখা ক্যাশ বাক্সের ওপর তাল ঠুকে তারিফ করতে লাগলেন। এই অদ্ভুত গানের তারিফ হতে পারে এ আমি স্বপ্নেও ভাবিনি। প্রায় 5 মিনিট একটানা গেয়ে লালমোহনবাবু আর পারলেন না। বললেন, বাকিটা জানি না। দ্যাট ইজ এনাফ। বললেন মগনলালজি। এবার সোফায় গিয়ে বসুন। লালমোহনবাবু সোফায় বসতেই ঘরে প্রবেশ হলো সেই পালোয়ান চাকর আর একজন পুরু চশমা পরা বুড়ো। आइए सुंदरलाल जी। বললেন মগনলাল।
আপনি এত বুদ্ধা হয়ে গেছেন এই বছরে, তা ভাবতে পারিনি। একটা কাজের জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। সুন্দরলাল গদিতে বসলেন। মগনলাল তার ক্যাশ বাক্স খুলে তার থেকে ভেলভেটের বাক্সটা বার করলেন। তারপর বাক্স থেকে মতিটা বার করে সুন্দরলালকে প্রশ্ন করলেন। গোলাপি মতি হয়, সেটা আপনি জানেন? গোলাপি মতি? হ্যাঁ। সেরকম তো শুনেছি, কিন্তু চোখে দেখিনি। আপনি 50 বছর হলো দোকান চালাচ্ছেন, আর গুলাবি মতি চোখে দেখেননি? দেখুন, এইটা দেখুন, দেখে বলুন তো, এটা সচ্চা না ঝুটা হ্যায়? সুন্দরলাল মুক্তোটা হাতে নিলেন। দেখলাম তার হাত কাঁপছে। চোখের খুব কাছে এনে মুক্তোটাকে মিনিট খানেক ধরে দেখে সুন্দরলাল বললেন। हाँ, ये तो सत्ती देखची गुलाबी मोती। ऐसा कभी नहीं देखा। তাহলে এটা খাঁটি? वैसा ही तो मालूम होता। এবার মতিটা দিয়ে দিন আমাকে। সুন্দরলাল মুক্তোটা ফেরত দিয়ে দিল। এবার আপনি যেতে পারেন। সুন্দরলাল ঘর থেকে বেরোনোর পর মগনলাল ফেলুদার দিকে চেয়ে বললেন। আপনি ঝুটবাদ বলছেন মিস্টার মিত্তির। এই পাল জেনুইন। এটা কি আপনি সুরজ সিংকে বিক্রি করতে চান? আমি কি করি না করি তাতে আপনার কি? আপনি তো এখান থেকে দিল্লি যাবেন। হ্যাঁ, যাব। ওখানে তো সুরজ সিং রয়েছেন, সে খবর আমি পেপারে পড়েছি। আপনি কি বলতে চান তার সঙ্গে আপনার কোনো কারবার নেই? আমি কিছুই বলতে চাই না মিস্টার মিত্তি। দ্য পিঙ্ক পাল চ্যাপ্টার ইজ ক্লোজড। আমি ওই নিয়ে আর আপনার সঙ্গে কোনো কথা বলবো না। ঠিক আছে, আমি উঠছি। আমার যে জিনিসটা আপনার কাছে রয়েছে সেটা দয়া করে ফেরত দিন। মগনলাল আবার কলিং বেল টিপলেন। পালোয়ান এসে দাঁড়ালো। একে রিভলভার ওয়াপিস দাও। পালোয়ান আজ্ঞা পালন করলো। ফেলুদা আর আমরা দুজন উঠে পড়লাম। মগনলালের ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে লালমোহনবাবুকে জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, লোকটা কি করে যে একটা মানুষের উইক পয়েন্ট ধরে ফেলে! 5 মিনিট ধরে একটানা রবীন্দ্রসঙ্গীত জীবনেই প্রথম গাইলাম। একতলায় এসে ফেলুদা বলল, আজকে যে একটা খুব জরুরি কাজ হয়ে গেল, সেটা কি বুঝতে পেরেছেন লালমোহনবাবু? জরুরি কাজ? ভদ্রলোক অবাক হয়ে প্রশ্ন করলেন। ইয়েস স্যার, বলল ফেলুদা। জেনে গেলাম ও মুক্তোটা কোথায় রাখে। আপনি কি ওটা আবার আদায় করার তাল করছেন? হুম, ন্যাচারালি। হোটেলে ফিরে ঘরে ঢোকার আগেই নিরঞ্জনবাবু তার ঘর থেকে ডাক দিলেন, একটি ভদ্রলোক আপনাদের সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ বসে আছেন। ম্যানেজারের ঘরে ঢুকে দেখি একটি মাঝারি হাইটের কালো ভদ্রলোক, বয়স 40 থেকে 45। ম্যানেজারের উল্টো দিকে একটা চেয়ারে বসে আছে। আমাদের দেখে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমার নাম মতিলাল বড়াল। আপনি কি জয়চাঁদ বাবুর ভাই? খুড়তুতো ভাই। এখানে একটা সিনেমা হাউস আছে আমার। চলুন, আমাদের ঘরে চলুন, কথা হবে। আমরা চারজন আমাদের ঘরে এলাম। খাটে বসে ভদ্রলোক প্রশ্ন করলেন, মুক্তটা এখন কোথায়? জয়চাঁদের কাছে? না। তবে? মগনলাল মেঘরাজের নাম শুনেছেন? বাবা, 23 বছর কাশিতে আছি, আর মগনলালের নাম শুনবো না? মুক্তটা তারই কাছে আছে। কিন্তু তিনি তো মুক্ত জমান না, তিনি তো দালাল। কম দামে জিনিস কিনে বেশি দামে বেচেন। এবারেও তাই করবেন। ধরমপুরের সুরজ সিংকে উনি মুক্তটা বেচবেন। সুরজ সিং এখানে আসছেন? না, উনি দিল্লিতে। আমার যতদূর ধারণা, মগনলাল দিল্লি যাচ্ছেন
ওর সঙ্গে দেখা করতে। আপনি কি করছেন? আমরাও দিল্লি যাব, যদি তার আগে মুক্তটা আদায় করতে পারি। মগনলাল যদি টাকা না পায় তাহলে আমার ভাই পাবে তো? সুরজ সিং যদি তার কথা রাখেন তাহলে নিশ্চয়ই পাবেন। আশ্চর্য, এমন একটা ভ্যালুয়েবল জিনিস ফ্যামিলিতে রয়েছে এতকাল ধরে, আর জয় সে কথা একবারও বলেনি। ও একাই জিনিসটা আগলে রেখেছে। আপনি জানতেন না, এতে আমার খুব অবাক লাগছে। আমি 15 বছর বয়স থেকে ঘর ছাড়া, তারপর আর সোনাহাটি যাইনি। কাগজে মুক্তোর কথাটা পড়ে জয়কে চিঠি লিখেছিলাম যে বিক্রি যদি হয় তাহলে আমি যেন একটা শেয়ার পাই। ও লিখলো আমি বিক্রি করব না। তারপর কাল একটা চিঠি পেয়েছি, তাতে লিখেছে ও মাইন্ড চেঞ্জ করেছে, বিক্রি করবে। এই যে সেই চিঠি। ভদ্রলোক পকেট থেকে একটা চিঠি বার করে দিলেন। ফেলুদা সেটা পড়ে ফেরত দিয়ে বলল, আপনাকে তো 20,000 অফার করেছে, আপনি তাতে সন্তুষ্ট? আর একটু বেশি হলে আরো খুশি হতাম, তবে নেই মামার চেয়ে কানা মামা ভালো। মুক্তটা যে মগনলালের কাছে আছে সে বিষয়ে আপনি শিওর? আমি নিজের চোখে দেখেছি। মতিলাল বাবু একটুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আপনি যদি মুক্তটা চান তাহলে তো আপনি সেটা সুরজ সিংকে বিক্রি করবেন। তা তো বটেই, এবং তাহলেই আপনি আপনার শেয়ার পাবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে মগনলালের কাছ থেকে মুক্তটা আদায় করা। সে ব্যাপারে আপনি আমাকে হেল্প করতে পারেন? আপনার কি দরকার? বেপরোয়া কাজ করতে পারে এমন কিছু লোক। মতিলাল বাবু কয়েক মুহূর্ত মাথা হেঁট করে কি যেন ভাবলেন, তারপর বললেন, একটা কথা আপনাকে বলি মিস্টার মিত্তির, আজকাল শুধু সিনেমা হাউস চালিয়ে সংসার চলে না। লোকেরা সব বাড়িতে বসে ছবি দেখে, তাই কিছু এক্সট্রা রোজগারের রাস্তা দেখতে হয়। মানে গোলমেলে কাজ? কিন্তু আইন বাঁচিয়ে। তার মানে আপনার হাতে লোক আছে? মগনলালের যে রাইট হ্যান্ড ম্যান মনোহর, সে আমার দিকে চলে এসেছে। তাছাড়া আরো 2জন লোক আমি দিতে পারি। ভেরি গুড। আপনি বলুন কখন কি করতে হবে? আজ রাত 12টা জ্ঞানবাপীতে চলে আসুন আপনার লোক নিয়ে, আমরা ওখানে থাকবো। ঠিক আছে, রাত 12টা। আপনি আবার গোয়ার তুমি করছেন, বললেন লালমোহন বাবু। ফেলুদা তাতে কানই দিল না। সে মতিলাল বাবুকে বলল, মগনলালের কিন্তু একটি পালোয়ান ভৃত্য আছে, তার সঙ্গে মোকাবিলা করার কথাটা ভুললে চলবে না। মতিলাল বাবু হেসে বললেন, আমার মনোহরও পালোয়ান, তার উপরে মাথায় বুদ্ধি রাখে। তাহলে ওই কথা রইল, রাত 12টা জ্ঞানবাপী। মতিলাল বাবু উঠে পড়ে বললেন, একটা জরুরি কথা জিজ্ঞেস করা হয়নি। মুক্তটা ও কোথায় রাখে জানেন? জানি, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। অল রাইট। ভদ্রলোক চলে গেলে ফেলুদাও বিছানা থেকে উঠে পড়ে বলল, আমার নিরঞ্জন বাবুর সঙ্গে 2 মিনিট দরকার আছে। সেটা সেরে দক্ষিণ হস্তের ব্যাপারটা সারা যাবে। বেশ খিদে পেয়েছে। কাশির মতো থমথমে রাত খুব কম জায়গাতেই দেখেছি। সেটা আরো বেশি মনে হয় এই জন্য যে দিনের বেলা জায়গাটা লোকেজনে রঙে শব্দে ভরে থাকে। আমরা 12টার সময় যখন জ্ঞানবাপী পৌঁছলাম, তখন একটা রাস্তার কুকুরের ডাক ছাড়া কোনো শব্দ নেই। মিনিট 5 অপেক্ষা করার পর ফেলুদা একটা শেষ করা চারমিনার পায়ের তলায় ফেলে চাপ দিতেই চাপা গলায় শোনা গেল, মিস্টার মিত্তির। বুঝলাম মতিলাল বড়াল হাজির। কতগুলো অন্ধকার মূর্তি আমাদের দিকে এগিয়ে এলো। আমার সঙ্গে 3জন লোক আছে,
আপনি রওনা দেওয়ার জন্য তৈরি? চাপা স্বরে প্রায় ফিসফিসিয়ে কথা হচ্ছে। ফেলুদাও সেইভাবেই বলল। নিশ্চয়ই। আর আমাদের গাইড করতে হবে না, আমরা রাস্তা জানি। তাহলে চলুন। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। ফেলুদা আর মতিলাল বাবু দুজনেই দেখলাম রাস্তা খুব ভালো করে জানে, আর এই ঘুটঘুটে অন্ধকারেও বেশ দ্রুতই এগিয়ে চলেছে। এক জায়গায় একটা রাস্তার আলো টিমটিম করে জ্বলছিল। সেই আলোতে দেখে নিয়েছি মতিলাল বাবুর তিনজন লোকের মধ্যে একজন ভীষণ সন্ডা। বুঝলাম ওই হচ্ছে মনোহর। মগনলালের রাস্তার মুখে এসে সকলে থামল। ফেলুদা লালমোহন বাবুর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আপনারা এইখানেই অপেক্ষা করুন, আমাদের হয়তো মিনিট 20 লাগবে। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করেই মতিলাল বাবু আর ওই তিনজন লোকের সঙ্গে ফেলুদা মগনলালের বাড়ির দিকে এগিয়ে গেল। কয়েক মিনিট দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। নিজেদের নিঃশ্বাস ফেলার শব্দ পাচ্ছি। অবশেষে লালমোহনবাবু হয়তো আর থাকতে না পেরে ফিসফিস করে বললেন, ওই গুন্ডাদের সঙ্গে তোমার দাদার যাওয়ার কি দরকার ছিল বুঝতে পারলাম না। সেটা যথাসময়ে বুঝবেন। আমার ব্যাপারটা ভালো লাগছে না। ঠিক আছে, আমার মনে হয় কথা না বলাই ভালো। ভদ্রলোক চুপ করে গেলেন। খুব মন দিয়ে শুনলে দূর থেকে হারমোনিয়াম আর ঘুঙুরের শব্দ পাওয়া যায়। আকাশের দিকে চাইলাম। এত তারা কলকাতার আকাশে কোনো দিনও দেখিনি। এই তারার আলোতেই চারপাশ আবঝা আবঝা দেখা যাচ্ছে। যতদূর মনে হয় আজ অমাবস্যা। বেশি সময় যায়নি, কিন্তু এখনই মনে হচ্ছে অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছি। কতক্ষণ হলো? 10 মিনিট? 15 মিনিট? আশ্চর্য! মগনলালের বাড়িতে ডাকাতি হচ্ছে এখান থেকে 30 হাত দূরে, কিন্তু তার কোনো শব্দ নেই। আরো মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পর পায়ের শব্দ পেলাম। একজনের বেশি লোক এগিয়ে আসছে আমাদের দিকে। ফেলুদারাই ফিরছে। কাছে এসে বলল, চ। কাজ হলো? রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন জটাই। খতম। বলল ফেলুদা। তারপর মতিলাল বাবুর দিকে ফিরে বলল, অনেক ধন্যবাদ, আপনার শেয়ারের ব্যবস্থা আমি করে দেবো। আমরা আমাদের হোটেলের দিকে হাঁটা দিলাম। কথা হলো একেবারে ঘরে ঢুকে। কিছু বলুন মশাই। আর থাকতে না পেরে বললেন লালমোহন বাবু। আগে এইটে দেখুন। ফেলুদা পকেট থেকে লাল ভেলভেটের বাক্সটা বার করে খাটের ওপর রাখল। সাব্বাস, বললেন লালমোহন বাবু। কিন্তু কিভাবে হলো ব্যাপারটা একটু বলুন। খুন খারাপি হয়নি তো? সেই পালোয়ানটা মাথায় একটু চোট পেয়েছে, সেটা মনোহরের কীর্তি। কিন্তু ক্যাশ বাক্স খুললেন কি করে? যেভাবে লোকে খোলে, চাবি দিয়ে। এ কি ম্যাজিক নাকি? নো স্যার, মেডিসিন। মানে? সাপ্লাইড বাই নিরঞ্জন বাবুর বন্ধু ডাক্তার চৌধুরী। কি সব বলছেন আবুল তাবুল? কিসের সাপ্লাই? ক্লোরোফর্ম। বলল ফেলুদা। শঠে ষাট্যম। এবার বুঝেছেন? পরদিন রাত 11:15টায় দিল্লি এক্সপ্রেস ধরে তারপর দিন ভোর 6টায় দিল্লি পৌঁছলাম। এর আগের বার আমরা জনপথ হোটেলে ছিলাম, এবারও তাই রইলাম। ফেলুদা ঘরে এসে আর কিছু করার আগে বিভিন্ন হোটেলে ফোন করে খোঁজ নিতে আরম্ভ করলো সুরজ সিং কোথায় আছে। 10 মিনিট চেষ্টা করার পর তাজ হোটেলে বলল, হ্যাঁ সুরজ সিং এখানেই আছেন, রুম 347। একবার তার সঙ্গে কথা বলতে পারি কি? সৌভাগ্যক্রমে সুরজ সিং তার ঘরেই ছিলেন। 1 মিনিটে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। সন্ধ্যা 6টা। হোটেলে ওর ঘরেই যেতে হবে। কি কারণ জিজ্ঞেস করেছিল। বলল ফেলুদা। আমি তাকে পিঙ্ক পার্ল সংক্রান্ত ব্যাপার বলাতে তৎক্ষণাৎ টাইম দিয়ে দিল।
দুপুরবেলাটা কিছু করার নেই। জনপথে একটা চীনে রেস্টুরেন্টে খেয়ে দোকানগুলো দেখে দেখে 3টে নাগাদ হোটেলে ফিরে এলাম একটু বিশ্রামের জন্য। 6:45 বেরোতে হবে। লালমোহনবাবু ফেলুদাকে মনে করিয়ে দিলেন, আপনার ইয়েটা নিতে ভুলবেন না। 6টায় কাজে পৌঁছে ফেলুদা প্রথমে নিচ থেকে ফোন করে জানিয়ে দিল যে আমরা এসেছি। আমার ঘরে চলে আসুন। বললেন ভদ্রলোক। 347-এ গিয়ে বেল টিপতেই যে দরজা খুলল তাকে মনে হলো সেক্রেটারি জাতীয় কেউ। বললেন, আপনারা বসুন, উনি এক্ষুনি আসছেন। ঘর বলতে যা বোঝায় এটা তা নয়। 3টে ঘর জুড়ে একটা বিশাল সুইট। যেটায় ঢুকেছি সেটা সিটিং রুম। আমরা সোফায় গিয়ে বসি। মিনিট 5 বসতেই ভদ্রলোক এসে পড়লেন। ইনি যে অত্যন্ত ধনী সেটা এক ঝলক দেখলেই বোঝা যায়। গায়ে চোস্ত স্যুট, সোনার টাইপিন, পকেটে সোনার কলম, হাতে পাথর বসানো সোনার আংটি। বয়স 55-র বেশি নয়। কানের দুপাশে চুলে পাক ধরেছে, বাকি চুল কালো, আর চারা দেওয়া গোঁপটাও কালো। হু ইজ মিস্টার মিত্তর? ফেলুদা উঠে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার ব্যাপারটা সেরে নিল। ভদ্রলোক দেখলাম দাঁড়িয়েই রইলেন। আপনার সঙ্গে পিঙ্ক পার্লের কি কানেকশন? ফেলুদাকে প্রশ্ন করলেন মিস্টার সিং। ফেলুদা বলল, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। জয়চাঁদ বড়াল মুক্তটা আমার জিম্মায় রেখেছেন যাতে ওটা নিরাপদ থাকে। কথাটা আমি বিশ্বাস করতে বাধ্য নই, মিস্টার মিত্তর। আপনি মালিকের কাছ থেকে যে মুক্তটা চুরি করেননি তার কি প্রমাণ? কোনো প্রমাণ নেই। আপনাকে আমার কথা মেনে নিতে হবে। আমি তাতে রাজি নই। তাহলে আমার একটা কথাই বলার আছে, আমি মুক্তটা দেব না। এটা যার জিনিস তার কাছে ফেরত চলে যাবে। মুক্তটা দিতে আপনি বাধ্য। না মিস্টার সিং, আমি বাধ্য নই। নো ওয়ান ক্যান ফোর্স মি। চোখের পলকে সুরজ সিং এর হাতে একটা রিভলভার চলে এলো, আর তার পর মুহূর্তেই একটা কান ফাটানো গর্জন। কিন্তু সেটা সুরজ সিং এর রিভলভার থেকে নয়, ফেলুদার কোল্ড থেকে। সে সুরজ সিং এর হাত নামানো দেখেই ব্যাপারটা বুঝে নিয়েছে, আর বিদ্যুৎ বেগে নিজের রিভলভারটা বার করেছে। গর্জনের সঙ্গে সঙ্গে সুরজ সিং এর হাত থেকে তার রিভলভারটা ছিটকে বেরিয়ে একটা ঢং শব্দ করে ঘরের পিছন দিকে মেঝেতে পড়ল। সুরজ সিং এর চেহারা পাল্টে গেছে। তার চাউনিতে ঘৃণার বদলে এখন সম্ভ্রম। আমি 40 গজ দূর থেকে বাঘ মেরেছি, কিন্তু তোমার মতো টিপ আমার নেই। ঠিক আছে, আমি তোমার নামেই চেক লিখে দিচ্ছি। তুমি মুক্তটা আমাকে দাও। ফেলুদা পকেট থেকে ভেলভেটের কৌটোটা বার করে সুরজ সিংকে দিল। কৌটোটা থেকে মুক্তোটা বার করে ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকলেন সুরজ সিং। তার চোখ জল জল করছে। আমি এটাকে যাচাই করে নিলে আশা করি তোমার কোনো আপত্তি হবে না। এতগুলো টাকা। ঠিক আছে, শঙ্কর প্রসাদ। হাঁক দিলেন সুরজ সিং। পাশের ঘর থেকে একজন ফিটফাট ভদ্রলোক বেরিয়ে এলেন। বছর 40 বয়স, চোখে সোনার চশমা। স্যার। একবার দেখো তো এই মুক্তটা জেনুইন কিনা। শঙ্কর প্রসাদ মিনিট খানেক ঘুরিয়ে ফিরিয়ে দেখেই সেটা সুরজ সিংকে ফেরত দিল। নো স্যার, মানে? এটা ফলস। সস্তা সাদা কালচার্ড পালের ওপর গোলাপি রং করে দেওয়া হয়েছে। আর ইউ শিওর? অ্যাবসলিউটলি। সুরজ সিং এর মুখ লাল, কাঁপতে কাঁপতে ফেলুদার দিকে চাইলেন। তার কথা বলতেও যেন কষ্ট হচ্ছে। ইউ ইউ মেকি জিনিস আমাকে পাচার করছিলে? ফেলুদার মুখ হাঁ হয়ে গেছে। তাহলে বড়ালের বাড়িতেই নিশ্চয়ই ফলস মুক্ত ছিল। বলল ফেলুদা। তোমার রিভলভার নামাও। ফেলুদা নামালো। এই নাও তোমার ঝোটা মতি।
ফেলুদা বাক্স সমেত মুক্তোটা সুরজ সিং এর হাত থেকে নিল। নাও গেট আউট। আমরা তিনজন সুবোধ বালকের মতো ঘর থেকে বেরিয়ে চলে এলাম। যখন লিফটে উঠছি তখন দেখলাম ফেলুদার কপালে গভীর খাঁজ। কলকাতা ফেরার পথে ট্রেনে ফেলুদা একটাও কথা বলল না। এমন অবস্থায় যে সে কোনোদিন পড়েনি সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। আমরা ফিরলাম রাত্রে। পরদিন সকালে আমার ঘর থেকে শুনতে পেলাম ফেলুদা গুনগুন করে গান গাইছে। আমি বসবার ঘরে এসে দেখি ও পায়চারি করছে আর আলোকের এই ঝর্ণা ধারায় এই সুরটা ভাজছে। আমাকে দেখেও সে পায়চারি আর গান কোনোটাই থামালো না। আমি অবশ্য খুশি। ফেলুদাকে মনমরা দেখতে আমার মোটেও ভালো লাগে না। মিনিট পাঁচেকের মধ্যেই লালমোহনবাবুর গাড়ির হর্ন শোনা গেল। আমি দরজাটা খুলে দিলাম। ভদ্রলোক ঢুকলেন। প্রাতঃপ্রণাম। ঘাড় হেঁট করে হাত জোড় করে বলল ফেলুদা। আসতে আজ্ঞা হোক। লালমোহনবাবু কেমন যেন থতমত খেয়ে একটা বোকা হাসি হেসে বললেন, আপনি কি তাহলে? আমি অন্ধকার পছন্দ করি না লালমোহন বাবু, তাই সেখানে আমাকে বেশিক্ষণ ফেলে রাখা চলে না। ফলস মুক্তটা যে আপনার গড়পাড়ের শ্যাকরা বন্ধুর কীর্তি সেটা আমি বুঝেছি। আর এটা যে আপনার এবং আমার ভ্রাতার যৌথ প্রয়াস সেটা বুঝেছি, কিন্তু কবে, কখন? বলছি স্যার, বলছি, বললেন লালমোহনবাবু। অপরাধ নেবেন না কাইন্ডলি, আর আপনার ভাইটিকেও মাফ করে দেবেন। আপনি মগনলালের হুমকি যেরকম বেপরাভাবে নিলেন তাতে আমি অত্যন্ত উদ্বেগ বোধ করেছিল। ও মুক্তটা পেয়ে যাবে এই চিন্তাটা আমি বরদাস্ত করতে পারছিলাম না। ও 3 দিন সময় দিয়েছিল, সোম, মঙ্গল, বুধ। মঙ্গলবার আমি সকালে আসি। আপনি চুল ছাঁটতে গেলেন, মনে আছে তো? সেই সময় তপেশ আপনার চাবি দিয়ে আলমারি খুলে মুক্তটা বার করে আমাকে দেয়। একদিনেই ডুপ্লিকেট হয়ে যায়। বুধবার ওটা তপেশকে এনে দিই। ও সুযোগ বুঝে সেটা আলমারিতে রেখে দেয়। যা করেছি তা শুধু আপনার মঙ্গলের জন্য, বিশ্বাস করুন। আপনাদের ফন্দি অবশ্যই তারিফ করার মতোই। আপনি সেদিন যখন মগনলালকে বললেন মুক্তটা ফলস, তখন আমি ভেবেছিলাম আপনি আমাদের কারসাজি ধরে ফেলেছেন। না ধরিনি। আপনাদের পক্ষে এতটা মাথা খাটানো সম্ভব সেটা ভাবতে পারিনি। আসলে আপনারা যে ফেলু মিত্তিরের এত কাছে থাকেন সেটা ভুলে গিয়েছিলাম। জয়চাঁদবাবু নিশ্চয়ই আরো ভালো অফার পাবেন। অলরেডি পেয়েছেন। কাল এসে সোমেশ্বরের একটা চিঠিতে জানলাম এক আমেরিকান ভদ্রলোক 1,25,000 অফার করেছেন। বাহ, এ তো সত্যিই সুখবর। ফেলুদা এবার আমার দিকে ফিরল। আমি একটা গাঁটটা কি রদ্দা এক্সপেক্ট করছিলাম। তার বদলে ও আমার কাঁধে হাত দিয়ে বলল, তোকে একটা অ্যাডভাইস দিই। এই ঘটনাটার বিষয়ে যখন লিখবি তখন তোদের এই কীর্তিটার কথা একেবারে শেষে প্রকাশ করবি, নইলে গপ্প জমবে না। আমি অবশ্যই তাই করেছি। লোকে আশা করি আমার এই কারচুপিটা মাইন্ড করবে না। তাহলে এবার আসলটা আপনাকে দিয়ে দিই, বললেন লালমোহনবাবু। ইয়েস, ইফ ইউ প্লিজ মিস্টার গাঙ্গুলি। জটায়ু পকেট থেকে লাল ভেলভেটের কৌটোটা বার করে ফেলুদাকে দিল। ফেলুদা বাক্সটা খুলে জানলার কাছে গিয়ে আলোতে ধরল। গোলাপি মুক্তা সগৌরবে বিরাজমান।